এখানে এই বিক্রিয়ায় মুক্তমূলক হতে জিঙ্ক, যার জারণ সংখ্যা 0, কপার, জারণ সংখ্যা 0, কপার সালফেট যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কপারের জারণ সংখ্যা +2। এখন সালফারের জারণ সংখ্যা যদি আমি নাও জানি, সেক্ষেত্রে এই দুইজনের জারণ সংখ্যা হিসাব করে সালফারের জারণ সংখ্যা বের করা যায়। একটি যৌগের, আমরা জানি একটি যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়। ওই হিসাবে এখানে অক্সিজেন চারটি অক্সিজেনের মোট জারণ সংখ্যা হচ্ছে -8, কপার একটি কপার পরমাণু, যার জারণ সংখ্যা +2। 0 হওয়ার জন্য সালফারের জারণ সংখ্যা যদি +6 হয়, সেক্ষেত্রে দেখো +2 +6 মিলে +8 হচ্ছে, এবং -8 টোটাল হিসাব করলে 0 আসতেছে। তাহলে সালফারের জারণ সংখ্যা আমি পেয়ে গেলাম যে +6। অনুরূপ আমরা জিঙ্ক সালফেটের বাকি পরমাণুগুলো জারণ সংখ্যাগুলো লিখব উপরে। জিঙ্ক জারণ সংখ্যা +2, অক্সিজেন -2, সালফার +6। আমরা জেনেছি যে জারণের জারণ সংখ্যা বৃদ্ধি পায় এবং বিজারণের জারণ সংখ্যা হ্রাস পায়। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে কপার +2 থেকে 0 তার জারণ সংখ্যা হ্রাস পায়, এবং জিঙ্কের 0 থেকে +2, জিঙ্ক হচ্ছে দেখো 0 থেকে +2 জারণ সংখ্যা হচ্ছে। তাহলে এখানে জিঙ্কের হচ্ছে জারণ, খুব সহজে বের করা যায় কিন্তু জিঙ্কের হচ্ছে জারণ। অপরদিকে কপার সালফেটে কপারের জারণ সংখ্যা ছিল +2, কিন্তু হ্রাস পেয়ে হয়ে গেল 0, অর্থাৎ কপারের জারণ সংখ্যা হ্রাস পাওয়ার কারণে কপার সালফেটের বিজারণ ঘটে। এবার আমরা জারণ বিজারণ অংশটুকু, যে অর্ধবিক্রিয়া লেখার প্রসেসটা দেখব, কীভাবে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা এখানে জারণ বিজারণ হয়, সেটা কীভাবে অর্ধবিক্রিয়া লিখতে হয়। তো প্রথমে দেখো, জারণ অর্ধবিক্রিয়া লেখার জন্য জিঙ্ক পরমাণু জারণ ঘটে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এটা লিখব, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এ পরিণত হচ্ছে। তাহলে যেহেতু এটা